নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে প্রথমেই জানিয়ে দেব প্রধান প্রধান সংবাদ শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। শুরুতেই জানাবো জাফরুল্লাহ চৌধুরীর বক্তব্য প্রত্যাহারের দাবি যুবদলের, রয়েছে জাফরুল্লাহকে হুমকি ও বিএনপির জনবিচ্ছিন্নতার কারণ, এবং সবশেষে রয়েছে বরিশালে সিইসি সহ 11 জনের বিরুদ্ধে মামলা। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। জাফরুল্লাহ চৌধুরীর বক্তব্য প্রত্যাহারের দাবি যুবদলের। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে জাফরুল্লাহ চৌধুরীর বক্তব্য প্রত্যাহার করে ভুল স্বীকার করার দাবি জানিয়েছে জাতীয়তাবাদী যুবদল ও স্বেচ্ছাসেবক দল। সংগঠন দুটির নেতারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে তারেক রহমান সম্পর্কে কথা বলার সময় তিনি সতর্ক ও যত্নবান হবেন। মঙ্গলবার পৃথক বিবৃতিতে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা দাবি জানান। যুবদলের সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন বলেন, তারেক রহমান উড়ে এসে জুড়ে বসেননি। বাংলাদেশের গৌরবময় এক রাজনৈতিক পরিবারের তার জন্ম। রাজনীতি তার শিকড়ে প্রথিত। এটা প্রমাণিত সত্য যে তারেক রহমানই শাসক গোষ্ঠীর আতঙ্ক ও গাত্রদাহের কারণ। মূলত ১/১১ থেকে বিরাজনীতিকরণের যে অশুভ প্রক্রিয়া শুরু হয়েছে, জিয়া পরিবার ও তারেক রহমান তার প্রধান টার্গেট। সেই ষড়যন্ত্র ও প্রক্রিয়া এখনো অব্যাহত রয়েছে। বাংলাদেশের রাজনীতি থেকে তারেক রহমানকে মাইনাস করা গেলেই তাদের ষোলকলা পূর্ণ হয়। সেজন্য পরিকল্পনা করে তারেক রহমানের চরিত্র হনন করা তাদের প্রধান কাজ। দুর্ভাগ্যজনকভাবে বুঝে না বুঝে শাসক গোষ্ঠীর সেই ফাঁদে জড়িয়েছেন জাফরুল্লাহ চৌধুরী। প্রায় তিনি তারেক রহমান সম্পর্কে অসম্মান করে, তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলেন। যুবদলেরই দুই নেতা আশা করেন বাস্তবতা উপলব্ধি করে জাফরুল্লাহ চৌধুরী তার বক্তব্য প্রত্যাহার করবেন। পৃথক বিবৃতিতে স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া বলেন, আমরা মনে করি জাফরুল্লাহ চৌধুরীর এ ধরনের বক্তব্য সম্পূর্ণরূপে উদ্দেশ্য প্রণোদিত ও দেশের মানুষকে বিভ্রান্তিতে ফেলার কূটকৌশল। আমরা আশা করি তিনি তারেক রহমান সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন তা অবিলম্বে প্রত্যাহার ও জাতির কাছে ভুল স্বীকার করবেন। জাফরুল্লাহকে হুমকি ও বিএনপির জনবিচ্ছিন্নতার কারণ। বিএনপি এর অঙ্গ সংগঠনের নেতারা কিছু প্রশ্ন তুলেছেন। গত রোববার সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক প্রশ্নের জবাবে বলেছেন, বিএনপিকে নিয়ে সবাই উঠে পড়ে লেগেছে কেন? ছাত্রদলের নেতারা গণস্বাস্থ্যের ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীকে অপর প্রশ্নটি করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে জাফরুল্লাহ মন্তব্য করায় ওই নেতারা জানতে চেয়েছেন, জাফরুল্লাহ বিএনপির কে? কেন তিনি তাদের নেতার সমালোচনা করছেন? এসব প্রশ্নের আগে মির্জা ফখরুল এক আলোচনায় স্বীকার করেছেন, সরকার বিরোধী আন্দোলনে বিএনপি ছাত্র সমাজকে সম্পৃক্ত করতে পারছে না। উল্লেখিত দুটি প্রশ্ন ও মির্জা ফখরুলের স্বীকারোক্তি পরস্পর সম্পর্কিত। বিএনপি শুধু ছাত্র সমাজ কেন, জনমানুষকে গণ আন্দোলনে সম্পৃক্ত করতে পারছে না, কেন পারছে না? এর উত্তর প্রথম দুটি প্রশ্নের উত্তরে লুকিয়ে আছে। সংবাদ সম্মেলনে মহাসচিব নিজেই বলেছেন, দেশ গভীর সংকটের মধ্যে আছে, মানুষের অধিকার নেই, গুম হচ্ছে, খুন হচ্ছে নিরীহ মানুষ। প্রশ্ন হচ্ছে, এই সংকট থেকে উত্তরণের নেতৃত্ব দেবে কে? জনসাধারণই যে কোনো সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনের নেতৃত্ব দেয়, কিন্তু রাজনৈতিক দলগুলোকে এ ধরনের পরিবর্তনে জনসাধারণকে দিক নির্দেশনা দিতে হয়। নাগরিকদের মনে সাহস সঞ্চার করে রাজনৈতিক দলের অংশগ্রহণ। এ কারণে সবার বিএনপিকে নিয়ে এত মাথা ব্যথা, কারণ জনসাধারণ দেখতে চায় যে কোনো গণতান্ত্রিক লড়াইয়ে নেতৃত্ব দেওয়ার মতো প্রস্তুতি ও যোগ্যতা বিএনপির আছে কিনা। জনসাধারণের এই আগ্রহকে যদি বিএনপি মাথা ব্যথা হিসেবে চিহ্নিত করে, তবে বুঝতে হবে বিএনপি পরিস্থিতি বিশ্লেষণ করতে অক্ষম। কোনটি মাথা ব্যথা আর কোনটি জন আকাঙ্ক্ষা তা বিএনপি অনুধাবন করতে পারছে না। নাগরিকদের ইচ্ছাকে ধারণ করতে পারছে না বলেই বারবার সবাই বিএনপিকে নিয়ে প্রশ্ন করে। কারণ অনেকেই চায় গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি নেতৃত্ব দিক, কিন্তু বিএনপির মধ্যে সে ধরনের কোনো প্রস্তুতির আভাস নেই। তাই উদ্বিগ্ন নাগরিক সমাজ প্রশ্ন করে জানতে চায়, কেন বিএনপি পারছে না? এক ভয়ঙ্কর সংকীর্ণ মানসিকতা বিএনপির নেতাকর্মীদের ঘিরে ধরেছে। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে যেভাবে প্রতিক্রিয়া দেখানো হয়েছে তা বিএনপিকে আরো জনবিচ্ছিন্ন করবে। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বয়োজ্যেষ্ঠ মানুষ, একজন মুক্তিযোদ্ধা। স্বাধীনতার পরও তিনি দেশ পুনর্গঠনে সরাসরি অংশগ্রহণ করেছেন। স্বাস্থ্য খাতে তার অবদান উল্লেখযোগ্য। অসম্ভব জনবান্ধব এক ওষুধ নীতি প্রণয়নে তিনি সরকারকে সহায়তা করেছেন। সমাজে তার গ্রহণযোগ্যতা আছে। তিনি রাজনীতির মানুষ নন, তিনি রাজনীতির মারপ্যাচ বুঝে বক্তব্য দিতে পারেন না, যা মনে এসেছে তাই বলে দিয়েছেন। তিনি তারেক রহমানকে ২ বছর রাজনীতি থেকে সরে গিয়ে মেয়ে জাইমা রহমানকে রাজনীতিতে আনার প্রস্তাব করেছেন। তার এই বক্তব্যের ভিন্ন উদ্দেশ্যও থাকতে পারে, এ ধরনের কথা তিনি এর আগেও বলেছেন। গত নির্বাচনে ডাক্তার জাফরুল্লাহ সহ অনেকের পরামর্শে বিএনপি বা তারেক রহমান ঐক্যফ্রন্ট গঠন করেছিলেন বলে জনশ্রুতি আছে, কিন্তু কাঙ্ক্ষিত ফল আসেনি বিএনপির জন্য। তাই তারেক রহমানের নেতৃত্ব সম্পর্কে চূড়ান্ত মন্তব্য করার জন্য তাদের পরবর্তী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করা উচিত বলে অনেকে মনে করেন। এ কারণেই ডাক্তার জাফরুল্লাহর বক্তব্যের সঙ্গে অনেকেই একমত নন। আর রাজনীতির জন্য কাউকে পড়াশোনার নসিহত করা ঔপনিবেশিক মানসিকতার লক্ষণ। রাজনীতি প্রাতিষ্ঠানিক শিক্ষা দিয়ে হয় না,
নেতৃত্বের গুণাবলী নানাভাবে রাজনীতিবিদদের মধ্যে সঞ্চারিত হয়। এটি কিছুটা প্রাকৃতিক, নেতা তৈরি করা সম্ভব নয়, নেতা তৈরি হয়। বরিশালে সিইসি সহ ১১ জনের বিরুদ্ধে মামলা। বরিশালের হিজলা উপজেলার ২ নম্বর মেমনিয়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য পদের ঘোষিত নির্বাচনী ফলাফল বাতিল চেয়ে প্রধান নির্বাচন কমিশনার সহ ১১ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। যুগ্ম জেলা জজ ৩ আদালতে ইউপি সদস্য পদের পরাজিত প্রার্থী মোহাম্মদ আব্দুল লতিফ মৃধা মঙ্গলবার দুপুরে মামলার আবেদন করেন। বিচারক মোহাম্মদ ইফতেখারুল ইসলাম মামলাটির আদেশ দানের বিষয়ে পরবর্তীকালে জানানো হবে বলে উল্লেখ করেছেন। মামলায় অভিযুক্ত অন্যরা হলেন বিজয়ী ইউপি সদস্য মনির হোসেন চৌকিদার, অপর প্রার্থী দুলাল হোসেন, বাংলাদেশ নির্বাচন কমিশনের সচিব ও সহকারী সচিব, বরিশাল অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা, হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা, মোমানিয়া ইউপি চেয়ারম্যান ও সচিব। কাল থেকে কঠোর বিধিনিষেধ, বাইরে বের হলেই শাস্তি। কোভিড-১৯ সংক্রমণ রোধে আগামীকাল বৃহস্পতিবার ভোর ৬টা থেকে সারা দেশে ৭ দিনের জন্য জনসাধারণ ও যানবাহন চলাচল এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান পরিচালনার বিষয়ে সরকার কঠোর বিধিনিষেধ ও নিষেধাজ্ঞা জারি করেছে। এই সময় জরুরি প্রয়োজন ছাড়া বের হলে কঠোর শাস্তির মুখে পড়তে হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। মঙ্গলবার রাতে এক বিজ্ঞপ্তিতে তথ্য জানা যায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার থেকে জরুরি পরিষেবা প্রদানকারী কর্মরত ব্যক্তিরা ছাড়া এবং জরুরি কারণ ছাড়া কেউ ঘরের বাইরে বের হলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। বিধিনিষেধ ও নিষেধাজ্ঞা সম্পর্কিত বিস্তারিত তথ্য প্রজ্ঞাপন আকারে আগামীকাল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা হবে। বিজ্ঞপ্তিতে মাস্ক পরিধান সহ সকল স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সকলকে অনুরোধ জানানো হয়েছে। এদিকে মঙ্গলবার সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সভাপতিত্বে লকডাউন বাস্তবায়নে এক সভা অনুষ্ঠিত হয়। এতে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আহমদ কাউসার সহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। গত কয়েক সপ্তাহ ধরে দেশে করোনার প্রকোপ ভয়াবহ আকার ধারণ করায় সরকার কঠোর লকডাউনের সিদ্ধান্ত নেয়। গতকাল সোমবার থেকে শুরু হয়েছে সীমিত আকারের লকডাউন। আগামী বৃহস্পতিবার থেকে সারা দেশে সর্বাত্মক লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার। প্রাথমিকভাবে এই বিধিনিষেধ ১ সপ্তাহ চলবে, তবে এই বিধিনিষেধ আরো বাড়তে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। আজও গোলকধাঁধায় বিএনপি, নির্বাচনকালীন নেতৃত্ব নির্বাচনেই বড় চ্যালেঞ্জ। বাংলা অভিধান অনুযায়ী গোলকধাঁধা শব্দের অর্থ হল জটিল পথ, যেখান থেকে সহজে বের হওয়া যায় না। বিএনপিও এখন ওই গোলকধাঁধায় পড়েছে বলে পর্যবেক্ষক মহলের পাশাপাশি দলটির নেতারাও মনে করতে শুরু করেছেন। কারণ যে সংকটে বিএনপি ১/১১ থেকে পড়েছে, সেখান থেকে বের হওয়ার পথ কি তা দলটির নেতারাও জানেন না। অথচ আর মাত্র ২ বছর পর ২০২৩ সালে অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। ওই নির্বাচনে অংশ নিতে হলে বিএনপি সহ সমর্থক জোটকে একজন নেতা ঠিক করতে হবে, যার নেতৃত্বে দলটি নির্বাচনে অংশ নেবে। বিএনপি ও দলটির শুভাকাঙ্ক্ষীরা বলছেন, দলটির সামনে এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অথচ কৌশলগত কারণে বিষয়টি নিয়ে দলীয় ফোরামে তারা আলোচনাও তুলতে পারছেন না। কারণ ওই আলোচনার অর্থই হলো দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে রুষ্ট করা। যদিও নির্বাচনকালীন নেতা নির্বাচনের অর্থ তারেককে বাদ দেওয়া নয়, কারণ নির্বাচনে জিতে বিএনপি ক্ষমতায় আসতে না পারলে তারেক কখনোই দেশে ফিরতে পারবেন না বলে মনে করেন দলের নেতারা। তবে নেতারা আপাতত এ বিষয়ে নীরব থাকারই কৌশল নিয়েছেন। তারেকের নেতৃত্বে তারা এখন সময় পার করছেন মাত্র। বলছেন কি হবে সেটি সময় বলে দেবে। নেতৃত্ব সংকটের কারণে ২০১৮ সালের নির্বাচনের আগে গণফোরামের সভাপতি ড কামাল হোসেনকে নেতা হিসেবে হায়ার করে তার নেতৃত্বে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নেয় বিএনপি। কিন্তু তিনি নির্বাচনে অংশ না নেওয়ায় শেষ পর্যন্ত নেতৃত্বহীন অবস্থায় বিএনপি সহ ২০ দলীয় জোট এবং জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনে অংশ নেয়। নির্বাচনে জয়লাভ করলে প্রধানমন্ত্রী কে হবেন? কূটনৈতিকদের এমন প্রশ্নের জবাবে নির্বাচনের আগে বিএনপি বা ড কামাল হোসেন স্পষ্ট উত্তর দিতে পারেননি। দেশের জনগণের মধ্যে বিষয়টি অস্পষ্ট ছিল। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায় ছাড়া বাংলাদেশে ক্ষমতার বিকল্প কেন্দ্র হিসাবে পরিচিত বিভিন্ন শক্তি বা সংস্থা বিএনপির কাছ থেকে দূরে চলে যায় বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা আছে। দ্বিতীয়ত, যে বৈশ্বিক রাজনৈতিক সমীকরণে প্রায় ১৫ বছর বিএনপি ক্ষমতার বাইরে বলে মনে করা হচ্ছে, সেই সমীকরণ বদলাতে হবে দলটিকে। তৃতীয়ত, দলগত নাকি জোটগতভাবে বিএনপি নির্বাচনে অংশ নেবে সেটিও ঠিক করতে হবে আগামী ১ বছরের মধ্যে। চতুর্থত, আন্দোলনের মুখে সরকারকে চাপে ফেলে নাকি সরকারের নির্ধারণ করা ছক অনুযায়ী নির্বাচনে অংশ নেবে সে ব্যাপারেও সিদ্ধান্ত নিতে হবে দলটিকে। বিএনপি সহ সমমনা দলগুলোর মধ্যে আলোচনা হলো, গ্রহণযোগ্য একটি নির্বাচন আদায় করতে হলে কঠোর আন্দোলন ছাড়া উপায় নেই। আবার গণ আন্দোলন করতে চাইলে আগেই তার জোট গঠন করতে হবে।
সেই হিসাবে বিএনপির সামনের সময় খুব বেশি নেই বলে দলটির নীতি নির্ধারকদের পাশাপাশি শুভাকাঙ্ক্ষীরাও মনে করছেন। গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর মতে বয়সের কারণে এবার আর ডাক্তার কামাল হোসেনকে দিয়ে হবে না, নতুন একজনকে হায়ার করতে হবে এবং এটা তারেক ও খালেদা জিয়াই ঠিক করে দিতে পারেন। গত রবিবার কালের কণ্ঠকে তিনি বলেন, বিএনপির সংগঠন জনসমর্থন সবই আছে, কেবল নেতা নেই, নেতা ছাড়া নির্বাচনে অংশ নেওয়া যাবে না। তাই আমি মনে করি বিএনপির সিনিয়র একজনকে তারেক রহমানের সামনে আনুক, আর অন্য কাউকে বিশ্বাস না হলে তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে আনতে পারে, কিন্তু নেতৃত্বের প্রতীক হিসাবে একজনকে লাগবেই। তা না হলে বিএনপিকে আরো কয়েক বছর গোলকধাঁধায় থাকতে হবে, বলেন বিএনপির শুভাকাঙ্ক্ষী বলে পরিচিত বিশিষ্ট মুক্তিযোদ্ধা ডাক্তার জাফরুল্লাহ। অবশ্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনে করছেন বিএনপিতে কোনো নেতৃত্বের সংকট নেই। কালের কণ্ঠকে তিনি বলেন, খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বের কারণে বিএনপি ঐক্যবদ্ধ আছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন মনে করেন, বিএনপিতে নেতার সংকট নেই, তবে নির্বাচনের সময় নেতা প্রয়োজন হলে সেটি খালেদা জিয়া ও তারেক রহমানই ঠিক করবেন। এক প্রশ্নের জবাবে সাবেক এই স্পিকার বলেন, ফ্রন্ট গঠন করে নেতৃত্বে আনার মতো কোনো নেতা এখন আর দৃশ্যমান নেই, তাই দায়িত্ব কাউকে দিতে হলে সেটা বিএনপির মধ্য থেকেই দিতে হবে। সাঈদ খোকনের বক্তব্যের পর যা বললেন মেয়র তাপস। দুর্নীতি দমন কমিশনের করা মামলায় আদালতের আদেশে নিজের এবং পরিবারের ৮টি অ্যাকাউন্ট জব্দ করার ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসকে দোষারোপ করেছেন সাবেক মেয়র সাঈদ খোকন। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন খোকন। সাঈদ খোকনের এমন অভিযোগের পরেই প্রতিক্রিয়া জানিয়েছেন মেয়র শেখ ফজলে নূর তাপস। ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবু নাসের স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো লিখিত বক্তব্যে তাপস বলেন, বিষয়টি মহামান্য আদালত ও দুর্নীতি দমন কমিশন সংশ্লিষ্ট বিচারাধীন কোনো বিষয়ে কোনো ধরনের বক্তব্য ও প্রতি উত্তর দিতে নিরুৎসুক। সোমবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনের ৩টি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব সহ তার মা ফাতেমা হানিফ, স্ত্রী ফারহানা আলম ও বোন শাহানা হানিফের ৮টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেন আদালত। ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ কে এম ইমরুল কায়েস এ আদেশ দেন। এরপরেই আদেশের কপি হাতে পাওয়ার পর সংবাদ সম্মেলন করেন সাঈদ খোকন। করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে এমপি নারায়ণ চন্দ্র। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন খুলনা ৫ আসনের সংসদ সদস্য এবং সাবেক মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র। বুধবার সকাল ৯টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছেন খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ফরিদ আহমেদ।